শেখ হাসিনা সাম্প্রতিক যে বক্তব্যটি দিয়েছেন, তিনি প্রথম যে কথাটি বলেছেন যে আমি বাংলাদেশে ফিরবো, তিনি বাংলাদেশে ফিরবেন। এখন আপনি যদি আমাদের এই প্রয়াত সুরুচি সেনগুপ্তের কথা শুনে থাকেন, তিনি বলেছিলেন বাগে ধরলে ছেড়ে দিতে পারি, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়াছাড়ি নেই। এবং শেখ হাসিনা যে কথা বলেন তিনি সেটা করেন। পুরো পৃথিবীতে যদি আপনি 10 জন মানুষকে দেখেন যে রাজনৈতিক মাঠে কথা বলেছে এবং সেই কথাটি রেখেছে, এইরকম মানুষ বাংলাদেশে যদি খুঁজে দেখেন একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কাউকে পাবেন না। তিনি 1996 সালে ক্ষমতায় আসার পর অথবা 1991 সালে বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায় বলছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই বঙ্গবন্ধু হত্যার বিচার করব, 71-এর ঘাতকদের বিচার করব। তিনি বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছেন, ঘাতকদের হত্যার বিচার করেছেন। এবং জেনে অবাক হবেন, বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে 1996 সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন আমরা চাইলে রাস্তায় ধরে ফাঁসি দিয়ে দিতে পারতাম, রাস্তায় কিল করতে পারতাম, কিন্তু আমরা সেটা করি। হাসিনা তো অসভ্যতাকে উনি হচ্ছেন সভ্য মানুষের নেতা, তিনি হচ্ছেন সভ্য জনগোষ্ঠীর নেতা। এই সভ্য জনগোষ্ঠীর নেতা হিসেবে তিনি ওই বিচারটি একটা মানে আমাদের যে রাজনৈতিক ধারা, আমাদের যে সংবিধান, সেটার অধীনে যথাযথভাবে সবকিছু ভিত্তির করে তিনি বিচারটি করেছেন। তারপরে পদ্মা সেতু যখন তিনি করতে চেয়েছিলেন, ডক্টর ইউনূস বাগড়া দিলেন এবং প্রথম আলো দেবপ্রিয় ভট্টাচার্যদেরকে নিয়ে দিনের পর দিন বললেন যদি বিশ্ব ব্যাংক যদি ফাইন্যান্স না করে বাংলাদেশের পক্ষে এটা করা সম্ভব না, বলেই দিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন? শেখের বেটি বলেছে এটা করবে, এটাই দেশের মানুষের জন্য দরকার, এই জনপদের জন্য দরকার, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দরকার, আমি এটা করবই। এবং তিনি সেটা করে ছেড়েছেন। তারপরে তিনি যখন মেট্রো রেলের চিন্তা করলেন, বললেন যে বাংলাদেশের মার্সিল্যান্ড, দক্ষিণে এবং আমাদের কি বুড়িগঙ্গা, উত্তরে তুরাগ, আর পশ্চিমে বালি নদী, পূর্বে শীতলক্ষা নদী, চারদিকে নদী দ্বারা ঘেরা। আপনি যদি এখানে মাটির নিচে একটি পাতাল রেল করতে যান তাহলে সেখানে পানি উঠে বললেন তাহলে আমি উপরে করব, আমি মাথার উপরে করব। সবাই অট্টহাসি দিলেন, কিন্তু তিনি মাথার উপরে সেই রেল সেতু ঠিক করে দিলেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলছেন আমি দেশে সরকার হিসেবে ফিরবো, না হয় বিরোধী দল হিসেবে ফিরবো, তিনি ফিরবেন এবং ফিরবেন। এবং তিনি বলেছেন যে এই বাংলাদেশ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 20 লক্ষ শহীদ, 2.5 লক্ষ নারী এবং 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়া, লক্ষ লক্ষ মানুষের গৃহহীন হওয়ার উপরে ভিত্তি করে এই দেশটি স্বাধীন হয়েছে। এবং তিনি বলেছেন আমি পারিবারিক ডাইনেস্টি চাই না, আমি চাই এটি বাংলাদেশের মানুষের দল, এটি মানুষ নির্ধারণ করবে এই দলটি কোথায় যাবে। আমি আপনাকে এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি, একদিন আমি আমাদের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের ভাইকে জিজ্ঞেস করেছিলাম, কাদের ভাই আপনারা তো দীর্ঘদিন ক্ষমতায়, তা আপনারা আপনার পরবর্তীতে এই দলের হালটি কে ধরবে, আপনারা এটা ঠিক করে যান না কেন, এটা তো আবাসিক নীতিও দেখি না। তিনি বললেন যে দেখো মঞ্জু, এই দলটি মানুষের দল হবে। তার মানে এখানে স্বপ্নে পাওয়া কোনো ওষুধ বিক্রি করা দল আওয়ামী লীগ না, এখানে আবাবিল ফেরেশতা দিয়া ওই কঙ্কর নিক্ষেপ করে হাতি মেরে ফেলা কোনো দল আওয়ামী লীগ না। আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল, এই দেশের মাটি, মানুষ, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, লালন ফকির, মানে আমাদের যে রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিন, অর্থাৎ আমাদের সংস্কৃতির ধারাবাহিকতা, মানুষের জীবন জীবিকা, বাঙালিত্ব, এইসবকে লালন করেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের মানুষ নিয়ে এখানে আসবেন। শেখ হাসিনা আবার যখন ফিরবেন পদ্মা পারে নৌকো করে ফিরবেন। আমরা সে আশাটা লালন করি এবং বিশ্বাসও করি। এবং তিনি যেটা বলেন সেটা করেন এবং সেই আরেকটা জিনিস কি, আপনি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা মানে প্রবন্ধ ছিল, এটা মনে একটা কবিতার আকারে, সবাই অবাক সবাই ভাবে ব্যাপারখানা কি, বয়কাতুরে মাহবুবাজ এমন সাহসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সাহসটি কোত্থেকে এসছে? আমি এসেছি চর্যাপদ থেকে, আমি এসেছি। একটা কবিতা শুনেছেন না? হাসিনা জীবনের শুরুতে দেখেছেন তার বাবাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে মৃত্যুদণ্ডের জন্য আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসির দড়ি হচ্ছে তরুণী, সে সময় দেখেছে। 1971 সালের আগে 70 তিনি দেখেছেন নির্বাচন, মাঠের পর মাঠ ঘুরে বেড়াচ্ছে। 1971 যুদ্ধকালীন সময়ে তার পিতাকে আবার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। তিনি গৃহবন্দী থেকে দেখলেন বাঙালির জীবন কত দুর্বিষহ। 75 সমগ্র পরিবারকে হত্যা করা হলো, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তারপর আমরা দেখেছি 2004 সালে এরশাদের সময়ে ওনাকে হত্যা করার জন্য লালদিঘিতে কি কঠিন হত্যাকাণ্ড, 7 জন লোক জায়গায় মারা গেল, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে ফেলেছে। ভীষণ দীর্ঘ। তারপরে উনি বাংলাদেশের জন্য একদম
বাংলাদেশের মাটির জন্য তৈরি একটা ইস্পাত লৌহ মানব হয়ে গেছে। হ্যাঁ, এবং 2004 সালে দেখেন তারেক জিয়ার মেটিকুলাস ডিজাইনে এই যে গ্রেনেড হামলা হলো, চারপাশে লাশ পড়ে গেল, 21 জন মানুষ শাহাদাত বরণ করে, প্রাচীর তৈরি করে নেতারা তাকে বাঁচিয়েছে, আল্লাহ তাদের উছিলায় তাকে বাঁচিয়েছে। তারপর 2024-এর আগস্টেও ওনাকে হত্যা করার যে নির্লক্ষা করা হয়েছিল, তিনি সেখান থেকেও বেঁচে এসেছেন। তার মানে আল্লাহ পাকের একটা বিশেষ উদ্দেশ্য আছে এই বাঙালিকে, এই বাঙালির জন্য মন প্রাণ দিয়ে এই মাটিকে, দেশকে, মানুষকে ভালোবাসে একটি মাত্র মানুষ সবচাইতে বেশি, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তিনি আজকেও প্রধানমন্ত্রী, কারণ বাংলাদেশের সংবিধানের অধীনে এখনো বলা আছে যে যদি কোনো প্রধানমন্ত্রী পদত্যাগ করেন বা যদি তাকে যদি ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়, যতদিন পর্যন্ত পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হবেন ততদিন পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং আমি নির্দ্বিধায় বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আগের প্রধানমন্ত্রীও শেখ হাসিনা, তিনি এখনো আমাদের নেত্রী, তিনি এখনো আমাদের প্রধানমন্ত্রী। একদম এটা একদম লাউড এন্ড ক্লিয়ার, এ ব্যাপারে কোনো ইয়ে নেই। আমি একটু শুনাই আর কি, আপনারা যে যেখানে কাজ করতেন ফিরে যান, দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন, ঐক্যমত কমিশনকে আমির খসরু। বিএনপি মাঠে নামলে সরকার টিকবে কিনা সন্দেহ আছে, গয়েশ্বরচন্দ্র রায় স্থায়ী কমিটির সদস্য বিএনপি। এবং আমরা দেখছি যে আবার দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, আমির খসরু সাহেব। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাইছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির সকল নেতারা কোনো না কোনো ভাবে তাদের বক্তব্যে একটা একই রকম সুর আমরা এই প্রথম দেখতে পাচ্ছি, যে সুর বলছে এই তথাকথিত অবৈধ অসাংবিধানিক সরকার প্রতারণা করেছে, এই তথাকথিত অবৈধ অসাংবিধানিক সরকার এবং ঐক্যমত্য কমিশনের যে বাটপাড়ি, সেখানে জুলাই সনদ নামের যে আরেকটি ষড়যন্ত্র এবং বাটপাড়ি সনদ, সেটাতে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, এবং বিএনপি যদি সিরিয়াসলি মাঠে নামে তারা টিকতে পারবে না, সবাইকে একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এরকম একটি পরিস্থিতি। উল্টা দিকে আমরা দেখছি হাসনাত আব্দুল্লাহ বলেছে আপনারা সাইন করেছেন, এখন ফেরা সম্ভব না। আবার নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে সে অনেকটা এরকম বলেছে যে জমজমের পানি দিয়ে ধুলো পরিষ্কার হবে না, বুড়িগঙ্গার পানি লাগবে, চিবাতে হবে। এই যে পরিস্থিতিটা বিএনপির সাথে এনসিপি এবং এরকম একটা অবস্থা, যেখানে আগে ইউনূস সরকারের সাথে তাদের ভীষণ দহরম মহরম ছিল, জামাতের সাথে তো আরো দহরম মহরম ছিল, এখন এই দহরম মহরম ছুটে গিয়ে এখন এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, ওদিকে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। এরকম একটা অবস্থায় আপনার মানে ব্যাখ্যা কি? আসলে ব্যাপার হচ্ছে কি, বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে যে সম্পর্কটা হয়েছিল, এটা ছিল একটা পরকীয়া প্রেম। কথা বলছেন, অন্যের বউ সুন্দর, এই পরকীয়া প্রেম ছিল। এই পরকীয়া প্রেমটা বেশি দিন থাকে না। কথা বলছেন, সবসময় যখন আলু, পটল, লবণ, তেল, চিনি সামনে এসে যায়, তখন কিন্তু প্রেমটা কিন্তু তখন উড়ে যায়। এখন বাস্তবতাটা এসছে সামনে, কারণ 18 কোটি মানুষের যে এই দেশ, এই দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের জীবন একটা জাতি। এই জাতিটাকে নিয়ে 1971 সালে জামাতে ইসলামী বাজি ধরেছিল। 1971-এর পর এই 2024-এ এসেও তারা কিন্তু সে একই জায়গায় আছে। এখনো তারা ক্ষমা চাইতে গেলে 47-এর জন্য বলে যে কি, দেখেন আমাদের দেশে শুধু জামাত না, আওয়ামী লীগও বহুবার বলেছে যে আমরা এত বছর সরকার চালিয়েছি, আমাদের কোনো কাজে যদি আপনারা ক্ষমতা মানে যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমরা ক্ষমা প্রার্থী বলি। কিন্তু যেমন আমি যদি কোনো পোস্টের জন্য দাঁড়ানোর আগে বলি, হে কর্মী ভাইরা, হে ভাই সবেরা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সবার কাছে আমার করজোড়ে বিনতি, যদি আমার কোনো কাজে আপনারা ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন। তার মানে হচ্ছে আমি একটা মহামানব, আমি কোনো অন্যায়, বদমাশ, বাজারি কিছুই করি নাই, আমি একটা ভালো মানুষ। দেখেন তো, আমি আপনাদের সামনে এসে আমরা তো এই ক্ষমার কথা বলিনি, বলেছি অসভ্যরা, তোরা 71-এ আমার নারীকে, আমার মাকে, আমার বোনকে দর্শন করেছিস, তোরা 71-এ আমার 1 কোটি মানুষকে দেশান্তর করেছিস, 71-এ আমার 30 লক্ষ তাজা প্রাণকে শহীদ করেছিস, সেই জন্য তোরা মাপ ছাবি। ভুল স্বীকার করে, দোষ ঠিক স্বীকার করে। আপনাকে বলি, বাংলাদেশের সংবিধানে একটি ধারা আছে, সেখানে বলা আছে যে তার মৃত্যুদণ্ড হওয়ার পরেও প্রেসিডেন্টের কাছে কিন্তু ক্ষমা চাইতে পারে। ওখানে বলা আছে যে আপনাকে প্রথমত বলতে হবে যে আমি যেটা করেছি, যা করেছি সেটা ভুল করেছি, সে অন্যায়ের জন্য আমি জীবন ভিক্ষা চাই। তোরা সুরেরা তো জীবন ভিক্ষা চাইবি, তোরা কি চাস? তোরা যেটা চাস এটা তো মানুষের না, এটা তো শুয়োরের কাজ। মানুষ হইলে তো অন্যায়ের জন্য ক্ষমা চায়, শুয়োর চাইতে জানে না, কারণ শুয়োর বাসা জানে না, তারও বাসা জানে না। এখন আপনাকে একটা জিনিস বলি, 2 ধরনের লোক আছে, একটি আছে বিএনপি পন্থী জামাত, আরেকটি আছে জামাত পন্থী বিএনপি। খেয়াল করেন কথাটা, দুইটার সাথেই কিন্তু জামাত জড়িত। একটা হলো বিএনপি পন্থী জামাত, আরেকটা হলো জামাত পন্থী বিএনপি। সে করে জামাত কিন্তু বিএনপি, আবার সে করে বিএনপি, আসলে সে জামাত। অর্থাৎ একটা বিষয় আপনি দেখবেন যে জামাত 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান কি করছে? শাহ আজিজুর রহমান, মশিউর রহমান জাদু মিয়া,
তারপরে ওই গোলাম মির্জা হাফিজ, তারপরে এদেরকে এনে তারপরে ওই প্রেসিডেন্ট বানিয়েছে আব্দুর রহমান বিশ্বাস, এদেরকে দিয়ে তিনি তার পার্লামেন্টটা সাজিয়েছেন। সাজিয়ে কি করলেন, তিনি চিন্তা করলেন 1970 সালের নির্বাচনে মুজিব বাহিনী 70 ভাগ ভোট পেয়েছে, কিন্তু 30 ভাগ ভোট কিন্তু পাকিস্তানের পক্ষে পড়েছে। তাহলে আমি যদি এখন ক্ষমতায় যেতে চাই, ক্ষমতায় থাকতে চাই, প্রথমত ওই 30 ভাগকে কালেকশন করতে হবে। তো তিনি ওই 30 ভাগকে কালেকশন করলেন এবং ক্ষমতায় থেকে জোর করে আরো 2/3 মানুষকে সেখানে অ্যাড করেন। এই 40 ভাগ মানুষ নিয়ে তিনি দেশ শাসন করার চেষ্টা করলেন। তাহলে এই 30 ভাগের নেতৃত্ব, অর্থাৎ স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, 71 বিরোধী এবং সাম্প্রদায়িক যে শক্তি, এই শক্তিটার নেতৃত্ব এবং ভারত বিরোধী পাকিস্তান প্রেমী গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। তারপরে জিয়াউর রহমান মরে যাওয়ার পরে ওই নেতৃত্বের কবজটা চলে গেছে এরশাদের কাছে। তো এরশাদের যখন পতন হয় আবার খালেদার কাছে চলে আসলো, খালেদা জিয়া সেটাকে মেনটেন করলেন। খালেদা জিয়া মেনটেন করার পর লং টাইম পরে এই 24 সালে সেই জাদুর কাঠি জামাতের কাছে চলে গেছে। খেয়াল করে দেখেন, এখন কিন্তু যুদ্ধ অপরাধী, মৌলবাদী, ধর্মাশ্রয়ী এবং সাম্প্রদায়িক যে শক্তির যে ডাস্টবিন, এই ডাস্টবিনের চাবিটা কিন্তু পট করে কিন্তু ওই যে এই আপনি লর্ড অফ দ্য রিং দেখছেন না, এই লর্ড অফ দ্য রিং এর ওই লর্ডের হাতে চলে গেছে। কিসের চাবি? সাম্প্রদায়িক, মৌলবাদী এবং পাকিস্তানপন্থী, মানে তীব্র ভারত বিরোধী প্রগতি, সেই চাবিটা চলে গেছে। তো বিএনপি প্রথমে মনে করছে যে তাদেরকে তো জন্মই দিলাম আমরা। আপনি ব্যাকস্টাইনের গল্পটা শুনেছেন না, মেরি শেলির লেখা? অবশ্যই। হ্যাঁ, ওই গল্পে সে একটা দৈত্য তৈরি করেছিল। এই দৈত্য পরে তার বাবাকে খাইছে, তার মাকে খাইছে, তার প্রিয়তমা স্ত্রীকে খাইছে, তার সন্তানকে খেয়েছে, খেয়ে তারপরে তাকেও খেয়েছে। তো এখন এই ফ্র্যাঙ্কস্টাইনের যে দৈত্য বিএনপি 1975 সালের পর 76 এসে তৈরি করছিল, এই দৈত্য কিন্তু বিএনপি কে না খেয়ে এরা শেষ হবে না। সুতরাং এখন বাংলাদেশের শক্তি থাকবে দুটি, একটি থাকবে আওয়ামী লীগ আর একটি এনটি আওয়ামী লীগ। এনটি আওয়ামী লীগের নেতৃত্ব বিএনপির হাতে ছিল, এখন আর বিএনপির হাতে থাকবে না। কেন থাকবে না আপনি বুঝতেই পারছেন। বিএনপির মতো দল, আওয়ামী লীগের ধরেন 30 থেকে 40% লোক আওয়ামী লীগের একদম নিরেট সমর্থক, তাহলে বিএনপিরও যদি 30% সমর্থক থাকে, 40 আর 30-এ 70 ভাগ, 10 ভাগ, 80 ভাগ, সরমনাই টরমনাই মিলে আরো 10 ভাগ, 90 ভাগ, তাহলে জামাতের রইল কি 8 থেকে 10 ভাগ ভোট, 7 ভাগ ভোট। এই 7-8 ভাগ ভোটের মানুষের কাছে বিএনপি প্রতিদিন একবার করে নাকে খত দেয়। এরা বলছে যে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করলাম, সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, কথা ছিল যে এটা নোট অফ ডিসেন্ট সহ পাস হবে, পরে বিক্রে যাইয়া এটা পরিবর্তন হয়ে গেছে। তো পরিবর্তন কে করলো? ওই পরিবর্তন যে করছে তার নাম কিন্তু 3টা। প্রথমে তার বাপেরা তার নাম রাখছিল রিয়াজ আলী, তো তার স্কুলের মাস্টার রিয়াজ আলী না লেখা ওই যে ওই সার নেমটা আগে লেগে ফেলছে, তারপরে নাম হয়ে গেছে আলী রিয়াজ।